আসসালামু আলাইকুম। চলেন আমরা জৈব যৌগের দ্বিতীয় লেকচারে কিন্তু আজকে চলে আসছি। একটু খেয়াল করে দেখেন, আমরা ধাপে ধাপে আগাচ্ছি। গত ক্লাস পর্যন্ত আমরা শিখছিলাম জৈব যৌগের প্রাচুর্যতা কিভাবে আসছে, জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন। আমরা ক্যাটেনেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, আমরা আইসোমারিজম সম্পর্কে হালকা আলোচনা করছি, আর আইসোমারিজমের বিস্তারিত আলোচনা তো সামনে থাকতেছি। একটু খেয়াল করে দেখেন যে আমাদের কিন্তু এই ক্ষেত্রে যে জিনিসটা এখন জানার চেষ্টা করবো সেটা হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিভাগ। জৈব যৌগ কত রকমের হইতে পারে, কত ধাঁচের হইতে পারে, এগুলো নিয়ে আলোচনা করব আর কি। একটু খেয়াল করে দেখেন যে আমরা হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিভাগ যদি আমরা শুরুতেই দেখি, প্রথমে দেখব বদ্ধ শিকল এবং মুক্ত শিকল। দেখেন আমরা যদি এদিকে দেখি যে জৈব যৌগ প্রথমে হচ্ছে আমার মুক্ত শিকল, মুক্ত শিকল জৈব যৌগ। এখন আর এদিকে হচ্ছে আমাদের বদ্ধ শিকল, বদ্ধ শিকল। এখন একটু খেয়াল করে দেখেন যে মুক্ত শিকল জৈব যৌগ হচ্ছে আবার টোটালি দুইটা ভাগে বিভক্ত। মুক্ত শিকল মূলত হচ্ছে এলিফ্যাটিক যৌগগুলোকেই বলা হয়। মুক্ত শিকল মূলত হচ্ছে এলিফ্যাটিক যেগুলো আছে না, এলিফ্যাটিক। আর বদ্ধ শিকলে আবার কিন্তু এলিফ্যাটিকও আছে, আবার এরোমেটিকও আছে। এখানে কিন্তু গোল প্যাচ লাগায়েন না। দেখেন এখানে মুক্ত শিকলের মধ্যে আবার কি আছে, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। একটু খেয়াল করে দেখেন, সম্পৃক্ত মানে কি, এখানে সিঙ্গেল বন্ড থাকবে। সম্পৃক্ত মানে কি, এখানে সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড কাদের মধ্যে থাকে? অ্যালকেনের মধ্যে থাকে। সিঙ্গেল বন্ড কাদের মধ্যে থাকে? অ্যালকেনের মধ্যে থাকে। অ্যালকেন, অ্যালকেনের মধ্যে। অ্যালকেন বলতে এখানে কাদেরকে বুঝবো? CH4 মিথেন, CH3, মিথেন, ইথেন, প্রোপেন, এরকম। আর অসম্পৃক্ত মানে কারা বুঝবো? যাদের মধ্যে ডাবল বন্ড আছে অথবা ট্রিপল বন্ড আছে। এদের মধ্যে কারা কারা আছে? ইথিন এবং ইথাইন, ইথিন এবং ইথাইন, ইথিন এবং ইথাইন বলতে কি বোঝায়? CH ট্রিপল বন্ড CH, ইথিন এবং ইথেন। এরা হচ্ছে কি অসম্পৃক্ত। এবং সম্পৃক্ত যৌগগুলোকে আমি বলি সন্তুষ্ট। সম্পৃক্তগুলোরে কি বলি? সন্তুষ্ট। মানে কি, এরা সহজে কারোর সাথে বিক্রিয়া দেয় না, নিজে নিজেই সন্তুষ্ট। অসম্পৃক্ত মানে কি? অসন্তুষ্ট, এরা অন্যজনের সাথে বিক্রিয়া দেয়। অসম্পৃক্ত মানে কি? অসন্তুষ্ট, অর্থাৎ এরা বিক্রিয়ার প্রতি আকৃষ্ট। এরা কিসের প্রতি আকৃষ্ট? বিক্রিয়ার প্রতি আকৃষ্ট, বিক্রিয়ার প্রতি কি? আকৃষ্ট। তাহলে কি মুক্ত শিকল জিনিসটা কি একটু বুঝতে পারছি? আবার দেখেন মুক্ত শিকল এবং বদ্ধ শিকলের মধ্যে বেসিক ডিফারেন্সটা একটু দেখার চেষ্টা করি। মনে করেন এই হচ্ছে একটা কার্বন, এই হচ্ছে একটা কার্বন, দুইটা কার্বন। একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে কঙ্কাল সমীকরণটা দেখিয়ে ফেলি। এই যে দুইটা কার্বন, এখন প্রশ্ন হচ্ছে যে এই কার্বনে কিন্তু সিঙ্গেল বন্ড আছে। তার মানে কি এই কার্বনের বাকি তিনটা হাতকে ফিল আপ করবে হাইড্রোজেন, CH3, CH3। এই যৌগের নাম কি? ইথিন। এই যৌগের নাম কি? ইথেন, 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 অ্যালকেন, দুই কার্বনের অ্যালকেন। আবার একটু খেয়াল করে দেখেন যে এখানে ঘটনাটা কি ঘটতেছে, CH3, CH2, এখানে হচ্ছে আমার CH3। এই জিনিসটাকে কি এভাবে লেখা যায় না? এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। খেয়াল করে দেখেন এই কার্বনের তিনটা হাত হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবে CH3, এই কার্বনের দুইটা হাত ফিল আপ আর দুইটা হাত হাইড্রোজেন দিবে, আর এই কার্বনের তিনটা হাতে হাইড্রোজেন দিবে। তার মানে কি এই যৌগের নাম হচ্ছে প্রোপেন। প্রোপেন। কার্বন তিনটা থাকলে তারা প্রোপেন বলে। কার্বন তিনটা থাকলে কি বলে? প্রোপেন। কার্বন যদি চারটা থাকে তারা কি বলে? বিউটেন। কার্বন চারটা থাকলে কি বলে? বিউটেন। কার্বন পাঁচটা থাকলে কি বলে? পেন্টেন। পেন্টেন, পেন্টেন। পাঁচটা থাকলে কি বলে? পেন্টেন। ছয়টা থাকলে কি বলে? হেক্সেন। কার্বন যদি ছয়টা থাকে তাহলে কি বলবা? কার্বন ছটা থাকলে হেক্সেন। কার্বন যদি 7টা থাকে হেপটেন।
কার্বন 7টা থাকলে হ্যাপটেন। কার্বন যদি 8টা থাকে, ধরেন কোনোভাবে কার্বন 8টা আছে, তখন তারা কি বলবেন? অকটেন। অকটেন। কার্বন যদি 9টা থাকে তখন তারা কি বলবেন? ননেন। কার্বন যদি 10টা থাকে তারা কি বলবেন? ডেকেন। তখন তারা কি বলবেন? ডেকেন। বুঝতে পারছি? একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, দেখেন এরকম হয়ে যায় কেন? দেখেন এখানে যদি একটু দেখার চেষ্টা করি, যে মনে করেন যে এখানে একটা যৌগ আছে, কিরকম যৌগ আছে আমি একটু দেখাই। মনে করেন আমি এখানে 5টা যৌগ নিই, এরকম নিলাম। তাহলে এখানে কার্বন কয়টা আছে একটু খেয়াল করে দেখি তো। এই একটা কার্বন, এই একটা, এই একটা, 3টা, 4টা, 5টা। আমি যদি একটু নাম্বারিং করি, নাম্বারিং করাটা একটু শিখে নেন। 1 2 3 4 5। আপনি চাইলে ওই দিক থেকেও নাম্বারিং করতে পারেন, নো হেডেক, সমস্যা নেই। সমস্যা যে জায়গায় আছে আমি বলে দেবো। এখন একটু খেয়াল করে, এই যে 1 নাম্বার কার্বন, এই যে 5 নাম্বার কার্বন, এরা কি ছাড়া অবস্থায় আছে, একটা একটার সাথে কানেক্টেড না। আবার আরেকটা দেখেন, এই হচ্ছে কার্বন। নাম্বারিং করি, 1 2 3 4 5। একটু খেয়াল করে দেখেন, এখানে 1 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন যুক্ত আছে। এখানে কি 1 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন ছাড়া অবস্থায় আছে। এই জন্য এটাকে বলা হয় মুক্ত শিকল। এই জন্য এটাকে কী বলা আছে? মুক্ত শিকল। মানে কি, দুই পাশের 2টা কার্বন যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে মুক্ত শিকল। দুই পাশের 2টা কার্বন যদি যুক্ত অবস্থায় থাকে তখন তারা বলা হয় যুক্ত শিকল বা হচ্ছে বদ্ধ শিকল। কথা কি ক্লিয়ার না ঝামেলা আছে বলেন তো? কথা কি ক্লিয়ার না ঝামেলা আছে? অবশ্যই ক্লিয়ার হওয়ার কথা। মুক্ত শিকল এবং বদ্ধ শিকল শিখে গেছি। এখন কথা হচ্ছে যে বদ্ধ শিকলের মধ্যে কিন্তু আবার 2 রকমের হইতে পারে। খেয়াল করে দেখেন, বদ্ধ শিকল কিন্তু আবার 2 রকম হইতে পারে। কীরকম? একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক আর হচ্ছে হেটারোসাইক্লিক। মানে কার্বোসাইক্লিকে শুধু কার্বন থাকবে। দেখেন বদ্ধ শিকলটা যদি একটু দেখার চেষ্টা করি, দেখেন বদ্ধ শিকল জৈব যৌগ। এখন এখানে কি হতে পারে? কার্বোসাইক্লিক। কার্বোসাইক্লিক কীরকম হইতে পারে একটু খেয়াল করে দেখেন। মনে করেন এই যে এটার নাম কি বলেন তো? যেহেতু রসায়ন ক্লাস, এটা চতুর্ভুজ বললেন না, আর যাই বলেন বাবা, চতুর্ভুজ না। তাহলে এটা কি বলা যায়? এই যে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে কি আছে? একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, 4টা কার্বন এবং সব সিঙ্গেল বন্ড। তার মানে কি? বিউটেন। তার মানে যৌগের নাম কি হবে? বিউটেন। এন্ড যেহেতু সাইক্লিক অর্ডারে আছে, তার মানে এর নাম হচ্ছে সাইক্লোবিউটেন। তার মানে এটা হচ্ছে একটা সাইক্লোবিউটেন। এটার নাম কি? সাইক্লোবিউটেন। বা অনেক সময় আমরা এভাবেও লিখতে পারি, যেহেতু এখানে 2টা হাত ফিল আপ, তার মানে আর 2টা কি ফিল আপ করবে? অবশ্যই হাইড্রোজেন এসে ফিল আপ করবে। অবশ্যই কি ফিল আপ করবে? হাইড্রোজেন। তার মানে কি এভাবেও লেখা যায় CH2 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 CH2। অর্থাৎ এই হচ্ছে আমার সাইক্লোবিউটেন। সাইক্লোবিউটেন। আবার এরকম হইতে পারে, এটা তো এলিফেটিক দেখলাম, কি দেখলাম? এলিফেটিক। এবং দেখি এরোমেটিকগুলো কার্বোসাইক্লিক কীরকম হয়। আগে এটাও দেখে আসি। এরকম হইতে পারে না? বেনজিন সবগুলা কার্বন দিয়ে ফিল আপ। সবগুলা কি দিয়ে ফিল আপ? যেমন এরকম CH2 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 CH2, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড। তার মানে কি? একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। একটু খেয়াল করে দেখেন, একান্তর
দ্বিবন্ধন আছে। তার মানে কি এটা একটা অ্যারোমেটিক যৌগ। তার মানে কি শুধু কার্বন যদি থাকে, তখন সেটাকে বলা হয় কার্বোসাইক্লিক। এখন আমরা দেখব কিছু হেটারোসাইক্লিক যৌগ। কিছু কি বলেন তো হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক মানে কি এখানে কার্বন ছাড়াও অন্য আরও অনেক কিছু থাকবে। মনে করেন যে ইথিলিন অক্সাইড CH2 আর এখানে হচ্ছে অক্সিজেন, এটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। মানে কি কার্বন ছাড়াও আরও এক্সট্রা কি আছে, অক্সিজেন আছে। কার্বন ছাড়াও কি আছে, এক্সট্রা অক্সিজেন আছে। এই জন্য এটাকে বলা হয় হেটারোসাইক্লিক। কার্বন ছাড়াও যদি অন্য কেউ আসে তখন সেটাকে কি বলা হয়, হেটারোসাইক্লিক। তখন এটাকে বলা হয় ইথিলিন অক্সাইড। এবং এটা কি এলিফেটিক যৌগ। কি যৌগ, এলিফেটিক। এবং খেয়াল করে দেখেন অ্যারোমেটিক যৌগেও কিন্তু কার্বন ছাড়াও অন্যরা আসতে পারে, যেমন ফিউরান থায়োফিন। দেখেন এই যে এখানে যদি অক্সিজেন থাকে তখন এটাকে বলা হয় ফিউরান। তখন এটাকে কি বলা হয়, ফিউরান। আর যদি এরকম থাকে S+S, ফিউরান। আর S থাকলে এটাকে বলা হয় থায়োফিন। এটাকে কি বলা হয়, এটাকে কি বলা হয়, থায়োফিন। বুঝাইতে পারছি, একটু খেয়াল করে দেখেন। এবং পাইরল বলা হয় যদি নাইট্রোজেন থাকে। নাইট্রোজেন এখানে একটা হাইড্রোজেন থাকবে ডাবল বন্ড, তাহলে এটাকে কি বলা হয়, পাইরল। তাহলে দেখেন ফিউরান থায়োফিন আর এখানে কি দেখলাম, পাইরল। ফিউরান থায়োফিন পাইরল এরা হচ্ছে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ কেন বলতেছি, কারণ দেখেন একান্তর দ্বিবন্ধন আছে, একটা ঘর পরপর দ্বিবন্ধন, অথবা পাই ইলেকট্রন আছে। এখানে কিন্তু পাই ইলেকট্রন আছে, ঠিক আছে, পাই ইলেকট্রন আছে। বুঝাইতে পারছি কি, আশা করি পারছি। দেখেন এরপরে হচ্ছে পিরিডিন থাকে। এই যে এখানে ডাবল বন্ড থাকলে এখানে একটা নাইট্রোজেন থাকবে, বেনজিনের মতো স্ট্রাকচার, বাট এইখানে জাস্ট একটা নাইট্রোজেন থাকবে, তখন এটা বলা হয় পিরিডিন। তখন এটাকে কি বলা হয়, পিরিডিন। বুঝতে পারছি। তার মানে কি কার্বোসাইক্লিক যৌগ দেখলাম শুধু কার্বন আছে, হেটারোসাইক্লিক দেখলাম কি কার্বন ছাড়াও অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে। কারা কারা থাকতে পারে আমি বলি, CHOPS এরা থাকতে পারে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। তার পাশাপাশি হেলোজেন, কে থাকতে পারে, হেলোজেন। আমি কি বোঝাইতে পারছি যে হেটারোসাইক্লিক এবং কার্বোসাইক্লিক যৌগগুলো কি কি? আচ্ছা, ওকে, অনেক কিছু দেখলাম। দেখো অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, অ্যারোমেটিক যৌগ জানার আগে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই। বিজ্ঞানী রাউলির নাম শুনছো? রাউলি কি করছে জানো, মূত্র থেকে জৈব যৌগ সংরক্ষণ করছে। মূত্র থেকে জৈব যৌগ, বিজ্ঞানী রাউলি এই কাজটা করছে, বুঝছো? আপেল আঙ্গুর থেকে টার্টারিক এবং ম্যালিক অ্যাসিড সংশোধন করছে। আপেল আঙ্গুর থেকে আপেল আর হচ্ছে আঙ্গুর, টার্টারিক এবং ম্যালিক অ্যাসিড। একটু খেয়াল করে দেখেন, আঙ্গুর থেকে টার্টারিক অ্যাসিড এবং আপেল থেকে ম্যালিক অ্যাসিড। আঙ্গুর থেকে টার্টারিক আর আপেল থেকে ম্যালিক অ্যাসিড। এই দুইটা জিনিস করছে বিজ্ঞানী
শিল। তারা রাউলি মূত্র থেকে জৈব যৌগ সংরক্ষণ করছে, আর আপেল আঙুর থেকে ম্যালিক এবং টার্টারিক অ্যাসিড আবিষ্কার করছে কি বিজ্ঞানী শিল। বুঝাইতে পারছি কি? এবং প্রাণীজ চর্বি থেকে গ্লিসারিনও সংরক্ষণ করছে এই শিল। গ্লিসারিন প্রাণীজ চর্বি থেকে গ্লিসারিন সংরক্ষণ করেন। এই বিজ্ঞানী শিল। বুঝতে পারছি? আচ্ছা, আমরা এখন অ্যারোমেটিক যৌগে চলে যাই। অ্যারোমেটিক যৌগের বিশাল আমরা কথাবার্তা বলবো, কিন্তু তার আগে তোমাদেরকে হচ্ছে একটু ধৈর্য ধরে দেখতে হবে। দেখো, একটু ধৈর্য ধরো, ঘটনাগুলো তোমাদেরকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে অ্যারোমেটিক যৌগ কিভাবে হয় এবং অ্যারোমেটিক যৌগের ঘটনাগুলো কি কি। তোমরা কিন্তু অলরেডি জানো অনেক কিছু, তারপরে আমি দেখি কিছু জিনিস ব্যাখ্যা করা যায় কিনা, যে অ্যারোমেটিক যৌগ কারা, অ্যারোমেটিক যৌগ কিভাবে হয়। দেখো, সহজ ভাষায় যদি বলি, বেনজিন এবং বেনজিন জাতককে, একদম বাচ্চাদের জন্য যদি বলি, বেনজিন এবং এর জাতক। জাতক বলতে কি, একটু এরফের করে চেঞ্জ করে অন্য কোনো একটা যৌগ মৌল বসাই দিল, তাইলে জাতককে কি বলা হয়? অ্যারোমেটিক। অ্যারোমেটিক। বাট বাস্তবিক অর্থে এই অ্যারোমেটিকের সংজ্ঞা কিন্তু অনেক কাহিনী করে বের করা লাগবে। দেখো, প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অবশ্যই কি হইতে হবে? প্ল্যানার হইতে হবে। প্ল্যানার মানে হচ্ছে সমতলীয়, সমতলীয়। এবং দ্বিতীয় হচ্ছে চাক্রিক হইতে হবে, সাইক্লিক মানে হচ্ছে চাক্রিক হইতে হবে। কি হইতে হবে? চাক্রিক। আবার যদি 3 নম্বর বলি, সমতলীয় চাক্রিক। কনজুগেশন থাকতে হবে। কনজুগেশন মানে কি? একটা ঘর পর পর পাই, সিগমা, পাই এরকম থাকতে হবে। দেখো, সহজ ভাষায় যদি বলি, পাই সিগমা, পাই সিগমা এরকম ফর্মুলা থাকতে হবে। পাই সিগমা পাই। যেমন ধরো এই যে বেনজিন, বেনজিনের কথাই যদি চিন্তা করি, দেখেন একটু খেয়াল করে দেখেন, পাই সিগমা, পাই সিগমা, পাই সিগমা, এই যে বৈশিষ্ট্যটা, এটাকে বলা হয় কনজুগেশন। ঠিক আছে, সহজ ভাষায় একটু বলে দিলাম। এবং একটু খেয়াল করে দেখেন, এখানে প্ল্যানার থেকে আরেকটা জিনিস বের করা যায়, প্রত্যেকটা কার্বন অবশ্যই কি হইতে হবে? sp2 সংকরায়িত হইতে হবে। দেখেন, প্ল্যানার মানে কি? এরা হচ্ছে সমতলীয় চাক্রিক যৌগ, মানে কি এখানে sp2 সংকরায়িত হইতে হবে। এখানে যদি একটা কার্বন থাকে, একটা কার্বন থাকে, কার্বনের কোথাও যদি ডাবল বন্ড থাকে, তখন সেটা অবশ্যই কি হইতে হবে? sp2 সংকরায়িত। মনে করেন আমার এখানে মিথেন আছে, কার্বনের সবকে সিঙ্গেল বন্ড না, তাহলে এটা হবে আমার sp3 সংকরায়িত। যদি কার্বনের কোথাও ট্রিপল বন্ড থাকে, তখন সেটা অবশ্যই sp সংকরায়িত হবে। ডাবল বন্ড থাকলে sp2, সিঙ্গেল বন্ড থাকলে sp3, আর ট্রিপল বন্ড থাকলে sp সংকরায়িত। একটু খেয়াল করে দেখি এখানে, আশা করি বুঝতে পারছি দুইটা জিনিস। আমি একটু বলি, আবার বলি, এই একটা কার্বন, 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 এখানে সবগুলাই হচ্ছে sp2 সংকরায়িত। কেন? কারণ ডাবল বন্ড আছে প্রত্যেকটা কার্বনে। কি আছে? ডাবল বন্ড আছে প্রত্যেকটা কার্বনে। যদি একান্তর দ্বিবন্ধন, একটা কার্বন পরপর, বাট একটু খেয়াল করে, একটা ঘর পরপর, বাট খেয়াল করে দেখো, যদি এরকম হয় ঘটনাটা, এই হচ্ছে আমার দ্বিবন্ধনগুলো। তাহলে এই কার্বনের যদি এই ডাবল বন্ডটা চিন্তা করো, এই কার্বনে কিন্তু ডাবল বন্ড নাই, বাট এই কার্বনে কিন্তু ডাবল বন্ড আছে, ছোঁয়া পাইছে। তার মানে কি? ডাবল বন্ড থাকলে sp2 সংকরায়িত, sp2 সংকরায়িত। এবং তুমি মনে রাখবা যে অবশ্যই অবশ্যই কী হইতে হবে? sp2 সংকরায়িত হইতে হবে যদি অ্যারোমেটিক যৌগ হইতে হয়। 4 নম্বর আর একটা হচ্ছে আমার হাকেল সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে।
হাকেল সংখ্যক পাই ইলেকট্রন সবগুলো আমি একটা একটা ধরে ধরে ব্যাখ্যা করব, তোমাদের এইসব নিয়ে টেনশন নেওয়ারই কোনো দরকার নেই, তোমাদের এইসব নিয়ে টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। আচ্ছা ওকে, সমস্যা নেই, ব্যাখ্যা করবো সব কিছু। একটু খেয়াল করে দেখো, এটা বেনজিন নেই, কি নিলাম, বেনজিন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এটা কি বেনজিন? এটা তো সাইক্লোহেক্সেন। এখানে সবগুলো কার্বন sp3 সংকরায়িত, তার মানে কি এটা অ্যারোমেটিক হওয়ার কোনো অপশনই নেই, অ্যারোমেটিক হওয়ার কোনো অপশনই নেই। চাকরিক ঠিক আছে, বাট সবগুলো বৈশিষ্ট্য মানে না। একটু যদি খেয়াল করে দেখি যে এখানে ডাবল বন্ড আছে কয়টা, 3টা। একটা বন্ধন হওয়ার জন্য অবশ্যই কয়টা ইলেকট্রন লাগে, 4টা। চিন্তা করে দেখো তো, HCl এখানে কিন্তু হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে, ক্লোরিন আর একটা ইলেকট্রন শেয়ার করছে, কথা ক্লিয়ার? তার মানে কি এই বন্ধনে কয়টা ইলেকট্রন আছে, 2টা। এই বন্ধনে কয়টা ইলেকট্রন আছে, 2টা। তার মানে এখানেও 2টা, এখানেও 2টা, এখানেও 2টা। তার মানে টোটাল পাই বন্ধনে থাকা ইলেকট্রনকে, পাই বন্ধনে থাকা ইলেকট্রনকে পাই ইলেকট্রন বলে, পাই ইলেকট্রন বলে। তাহলে বেনজিনে পাই ইলেকট্রন কয়টা, 6টা। বেনজিনে 6টি পাই ইলেকট্রন আছে। বেনজিনে কয়টা পাই ইলেকট্রন, 6টা পাই ইলেকট্রন আছে। একটু খেয়াল করে দেখেন, পাই ইলেকট্রনগুলোর সংখ্যার জন্য একটা হাকেল সংখ্যা দিছে, সেটা হচ্ছে 4n+2, 4n+2, যেখানে n হচ্ছে আমার নাম্বার অফ রিং, নাম্বার অফ রিং, বুঝতে পারছি? এখন খেয়াল করে দেখেন নাম্বার অফ রিং, তার মানে বেনজিনের রিং আছে কয়টা, বেনজিনের রিং আছে হচ্ছে একটা, এই যে একটা রিং, কয়টা রিং, একটা রিং। তার মানে কি 4 × 1 + 2 = হচ্ছে 6। তাহলে এখানে আমার ইলেকট্রন আছে কয়টা, 6টা। তার মানে কি এই যে এই সংখ্যাটা 4n+2, এই সংখ্যাটা দিছে হচ্ছে বিজ্ঞানী হাকেল, এই সংখ্যাটা দিছে বিজ্ঞানী হাকেল, এই সংখ্যাটা দিছে বিজ্ঞানী হাকেল। এখন খেয়াল করে দেখেন, আপনি আরেকটা যোগ দিই এখানে, দেখেন আমি একটু ডাবল বন্ড দিই, দেখেন এখানে সবগুলা কার্বনে কি আছে, ডাবল বন্ডের ছোঁয়া আছে, দেখবেন। তার মানে কি sp2 সংকরায়িত, মানে কি প্ল্যানার, প্ল্যানার, বুঝতে পারছি? আবার দেখেন সাইক্লিক কিনা, অবশ্যই সাইক্লিক, সাইক্লিক। আবার কি কনজুগেশন আছে কিনা দেখেন তো, পাই সিগমা পাই সিগমা পাই আছে, সবগুলোতে আছে। হাকেল সংখ্যক পাই ইলেকট্রন আছে কিনা একটু খেয়াল করে দেখি, যে 4n+2, তাহলে 4 × সাইক্লিক কয়টা আছে, একটা সাইকেল, 2টা সাইকেল, 2টা সাইকেল আছে, 2টা চক্র আছে, 2টা চক্র +2, তাহলে 4 × 2 = 8 আর 2 = 10। এখন দেখি তো 10টা পাই ইলেকট্রন আছে কিনা, 1 2 3 4 5, মানে 5 × 2 = 10টা পাই ইলেকট্রন আছে, 10টা কি আছে, 10টি পাই ইলেকট্রন বর্তমান, 10টা পাই ইলেকট্রন কি আছে বর্তমান, 10টা কি আছে পাই ইলেকট্রন আছে। তার মানে কি এটা একটা অ্যারোমেটিক যৌগ। এই যৌগটার নাম হচ্ছে আবার ন্যাপথলিন বোধহয়, তাই না? হ্যাঁ। আবার খেয়াল করে দেখেন,
বেনজিনের জাতকগুলো তো অবশ্যই কি, মনে করেন এটা হচ্ছে বেনজিন। এখন আমার যদি মন চায় যে এখানে এই হাইড্রোজেনের জায়গায় আমি এখানে ওএইচ বসাই দিব, আমার যদি মন চায় যে এখানে হাইড্রোজেনের জায়গায় আমি এখানে একটা CH3 মানে মিথাইল বসাই দিব, আমি ইচ্ছা বসাইতে পারি। সবগুলো হচ্ছে কি অ্যারোমেটিক যৌগ, সবগুলো কি যৌগ? অ্যারোমেটিক যৌগ, সবগুলো হচ্ছে আমার অ্যারোমেটিক যৌগ। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া যদি এরকম থাকে, একটু খেয়াল করে দেখো যে হাকেল সংখ্যা কি কি হইতে পারে। পরীক্ষায় একটা প্রশ্ন আসে অনেক সময়। দেখো 4n + 2, এখন যদি n = 0 হয়, বেনজিন সাইকেল নাও থাকতে পারে, এরকম দেখাবো, তাহলে কি হবে? সংখ্যাটা হয়ে যাবে কি, মনে করলাম যে x = 2। যদি n হচ্ছে 1 হয়, মানে চক্র যদি একটা হয়, তার মানে কি হবে? 4 × 4 = 2 6। যদি n = 2 হয়, তার মানে কি 4 × 2 = 8 × 2 10। যদি n = মনে করি n = যদি 3 হয়, তাহলে কি হবে? 3 × 4 = 12 × 2 14। তার মানে কি 2 6 10 14, এগুলো হচ্ছে হাকেল সংখ্যা। 2 6 10 14 এগুলো কি সংখ্যা? হাকেল সংখ্যা। 2 6 10 14 এগুলো হচ্ছে আমার হাকেল সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই যদি এরকম থাকে, এই যৌগটার নাম কি বলেন তো? কার্বন কয়টা? 1টা 2টা 3টা 4টা। 1 নাম্বার কার্বন আর 3 নাম্বার কার্বনের ডাবল বন্ড আছে, তার মানে কি সাইক্লো বিউট 1 2 ডাইন, যেহেতু সাইক্লিক যৌগ এবং কি 4 কার্বন, তার মানে কি সাইক্লো বিউট। তার মানে এই যৌগের নাম হচ্ছে সাইক্লো বিউট। সাইক্লো বিউট, তারপরে কি 1 3 ডাই ইন, যেহেতু ডাবল বন্ড আছে অ্যালকিন, এই জন্য এখানে ইন বসাইলাম। এমন প্রশ্ন হচ্ছে যে এখানে ভাই পাই ইলেকট্রন কয়টা থাকার কথা? 1টা 2টা, তার মানে কি 4টি পাই ইলেকট্রন। তার মানে কি হাকেল সংখ্যা হচ্ছে 4n + 2, বাট এখানে হয়েছে কি বলতো 4n, এখানে কি হয়েছে 4n। এমন প্রশ্ন হচ্ছে যে ভাই এগুলো যদি এরোমেটিক হয়, তাহলে এগুলোরে বলা হয় এন্টি এরোমেটিক। এগুলোরে কি বলা হয় বলেন তো? এন্টি এরোমেটিক। এগুলোরে কি বলা হয়? এন্টি এরোমেটিক। একটু খেয়াল করে দেখেন, এগুলোরে কি বলা হয়? অ্যান্টি অ্যারোমেটিক। মানে কি যদি 4n হয় তাহলে হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে এখানে বলে দিই, যদি 4n + 2 হয় অ্যারোমেটিক, আর যদি শুধু 4n হয় তাহলে হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক। আর আদারওয়াইজ অন্যগুলো কি নন অ্যারোমেটিক। তার মানে 4n বলতে কি বোঝায় এখানে খেয়াল করে দেখেন তো। 4n বলতে আমরা এখানে কি বুঝতেছি একটু খেয়াল করে দেখেন, যে এখানে 4 হইতে পারে, 8 হইতে পারে, তারপরে কি হইতে পারে 4 8 3 4 12 হইতে পারে। একটু খেয়াল করে দেখেন 12 হইতে পারে, 4 4 16 হইতে পারে, এই ধরনের সংখ্যাও হইতে পারে। আর হাকেল সংখ্যা হচ্ছে কি 2 6 10 14। দেখেন ঘটনাটা একটু চিন্তা করে দেখেন, যদি এরকম হয় ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, এটা কি যৌগ বলেন তো? না, এটা তো বেনজিনই হয়ে গেল। আমি আর একটু জটিল করে আগানোর চেষ্টা করি তো। দেখি
কি হয়, এগুলো কি যৌগ হয় একটু আঁকানোর চেষ্টা করি আর কি। বেনজিনই হয়ে গেল কি না, বেনজিনই উদয় হয়ে গেছে। দেখি আর একটা কি আঁকানো যায়। দেখি, আচ্ছা ধরলাম এটা এখানে একটা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা কি ধরনের যৌগ? দেখেন, পাই সিগমা, পাই সিগমা, পাই সিগমা, পাই সিগমা, এখন এটা আবার সিগমা। তার মানে কি এটা অ্যারোমেটিক যৌগ না, অ্যান্টি অ্যারোমেটিক। কেন একটু দেখি, 1 2 3 4, 4 দুগুণে কটা আছে? 8টা যৌগ। বাট এখানে তো এই কার্বনটা তো sp2 সংকরায়িত না, তার মানে কি এটা নন অ্যারোমেটিক। এটা কি অ্যারোমেটিক? নন অ্যারোমেটিক। এটা কি যৌগ? নন অ্যারোমেটিক যৌগ। বুঝতে পারছি? এইভাবে আমরা অ্যারোমেটিসিটি ধরতে পারি। আমরা অ্যারোমেটিসিটি নিয়ে আরও অনেক কিছু জানবো, কনজুগেশন, তারপরে হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট সম্পর্কে জানবো, তারপরে হাইপার কনজুগেশন দেখব। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তবে আজকের লেকচারটার বড় করলাম না, শুধু তোমাদেরকে অ্যারোমেটিসিটির বৈশিষ্ট্যটাই দেখাই দিলাম, ঠিক আছে? আর তোমরা আশা করি মনে রাখবা জিনিসগুলো। দেখি জৈব যৌগের সংকরায়নটা একটু দেখাই দিই। দেখো, জৈব যৌগের সংকরায়ন অলরেডি তোমাদেরকে বলে দিছি। কি বলে দিছি? মনে করো যদি অ্যালকেন হয়, অ্যালকেন মনে করো CH4, তার মানে কি sp3 সংকরায়িত। মনে করো CH3 CH3, এটার নাম কি? ইথেন। তার মানে কি এটা একটা sp3 সংকরায়িত যৌগ। কি যৌগ? sp3 সংকরায়িত। আবার ধরো এখানে এরকম থাকলো CH3 CH2 CH3, এটাও কি sp3 সংকরায়িত, মানে অ্যালকেন হইলেই sp3। তারপরে যদি দেখি অ্যালকিন, অ্যালকিনগুলো কি হইতে পারে একটু খেয়াল করে দেখেন। অ্যালকিন হচ্ছে আমার, এখানে বলে দিই, অ্যালকিন হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে অবশ্যই কি সংকরায়িত? sp2 সংকরায়িত। কি সংকরায়িত? sp2 সংকরায়িত। আশা করি বুঝাইতে পারছি। যদি ট্রিপল বন্ড থাকে, যদি ট্রিপল বন্ড, তখন এটা হচ্ছে sp সংকরায়িত। আর sp3 সংকরায়িত হইলে কিন্তু বন্ধন কোণ কত হয়? 108 ডিগ্রি সম্ভবত। কত ডিগ্রি? 100। sp2 হইলে বন্ধন কোণ হয় মনে হয় 120 ডিগ্রি। আর sp সংকরায়িত হইলে বন্ধন কোণ হয় 180 ডিগ্রি। বুঝতে পারছি? পারবো। অ্যালকিন হইলে sp2, অ্যালকাইন হইলে sp, অ্যালকেন হইলে এটা। দেখো কার্যকরী মূলকগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, কার্যকরী মূলকগুলো একটু দেখাই। দেখো এখানে তোমাদেরকে হচ্ছে কার্যকরী মূলকগুলো দেখানোর জন্য এই পেজটা ওপেন করছি। কার্যকরী মূলক, কার্বক্সিলিক অ্যাসিড, যদি দেখো COOH আছে তখন এটাই কি বলবা? কার্বক্সিলিক অ্যাসিড। জাস্ট কার্যকরী মূলকগুলো দেখো। অ্যাস্টার COOR, মনে করো যে OH আছে কোনো রকমে, এটাকে কি বলো? অ্যালকোহল। ঠিক এরকম COX মানে কি? COCl অ্যাসিড ক্লোরাইড, COI অ্যাসিড আয়োডাইড, এরকম হয় অ্যাসিড ফ্লোরাইড। তাহলে COX হচ্ছে অ্যাসিড হ্যালাইড। অ্যামাইড CONH2 অ্যাসিড অ্যামাইড। নাইট্রাইল, সায়ানাইড মানে হচ্ছে নাইট্রাইল, সায়ানাইড থাকলে কি বলবা? নাইট্রাইল। অ্যালডিহাইড হলো CHO। জাস্ট কার্যকরী মূলকগুলো চিন্তা রাখো। আর CO থাকলে কিটোন, অলরেডি আমরা দেখাইছি তাই না? অ্যালকোহল হইলে OH। আর থায়োল, অ্যাসিড হইলে কি বলে? থায়োল। এই যে অ্যাসিড হলে থায়োল বলে, অ্যাসিড হলে কি বলে? থায়োল।
আর অ্যামিন হলে NH2, অলরেডি এটাও দেখাইছি। ইথার হলে ওয়ার, এই যে অক্সিজেন দুই পাশে আর থাকে, দুই পাশে কি থাকে আর। অ্যালকাইন ট্রিপল বন্ড, অ্যালকিন ডাবল বন্ড, হ্যালাইড নাইট্রো অ্যানোড। এই হচ্ছে আবার কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকগুলো একটু মনে রাখবা, কার্বক্সিলিক এস্টার, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, নাইট্রাইট, সায়ানাইড, তারপরে হচ্ছে অ্যালকোহল, ইথার, এই সবগুলো একটু মনে রাখবা। দেখো পরবর্তীতে হোমোলোগাস শ্রেণী, সমগোত্রীয় শ্রেণী একটু দেখাই দিই। সমগোত্রীয় শ্রেণী জিনিসটা কি? মনে করো CH4, নিচে হচ্ছে কি CH3, CH3, এরপরে হচ্ছে কি CH3, CH2, CH3। একটু খেয়াল করে দেখো যে এইখানে কার্বন কয়টা? একটা। এখানে কার্বন কয়টা? দুইটা। কার্বনের চেঞ্জ হয়েছে কয়টা? একটা কার্বন। এখানে হাইড্রোজেন 4টা, এখানে হাইড্রোজেন 6টা, তার মানে কি হাইড্রোজেন 2টা বাড়ছে, CH2। একই মানে গ্রুপের, মনে করো সব অ্যালকেনের, সবগুলোর একত্রে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী মানে অ্যালকেন হচ্ছে একটা গোত্র, অ্যালকিন হচ্ছে একটা গোত্র, অ্যালকোহল হচ্ছে একটা গোত্র। অ্যান্ড এইখান থেকে এইখানে যদি চিন্তা করো, এটা সেম, এটা সেম, তার মানে কি এক্সট্রা CH2 যুক্ত হয়েছে। একটু খেয়াল করে দেখো যে পাশাপাশি দুইটা মৌলের মধ্যে একটা মিথিলিন মূলকের পার্থক্য থাকে। পাশাপাশি দুইটা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। পাশাপাশি মানে একই সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি, মনে করে ইথেন আর হচ্ছে প্রোপেন, তাহলে পাশাপাশি থাকলে তারা কি থাকে? CH2, অর্থাৎ মিথিলিন মূলকের পার্থক্য থাকে। মিথিলিন মূলকের পার্থক্য থাকে। এখানে কিসের পার্থক্য থাকে? মিথিলিন মূলকের। সেম জিনিস একটু খেয়াল করে দেখো, মনে করো CH3OH, এখানে হচ্ছে CH3, CH2OH। দেখো এটা হচ্ছে মিথানল, কার্বন একটা হলে মিথানল, কার্বন দুটো হলে ইথানল, ইথানল, প্রোপানল। একটু খেয়াল করলেই দেখবা যে এখানে CH3, CH2 তো আছেই, তার মানে কি এখানে এক্সট্রা CH2 যুক্ত হয়েছে। এই যে মিথিলিন, খেয়াল করে দেখছো মিথিলিন মূলকের পার্থক্য। দুইটাই কিন্তু কি অ্যালকোহল, দুইটা পাশাপাশি, এই জন্য একটা CH2 মূলকের পার্থক্য। এটাকে বলা হয় হোমোলোগাস শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। হোমোলোগাস শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। আর অ্যালকাইল মূলক তো অলরেডি দেখাই দিছি। অ্যালকাইল মূলক বা হচ্ছে অ্যারাইল মূলক, আমি দুইটা জিনিস একটু তোমাদেরকে বোঝাই দিই। অ্যালকাইল মূলক হচ্ছে কি, মনে করো CH3, এটা হচ্ছে একটা মিথাইল মূলক। কি মূলক? মিথাইল মূলক। এখানে হচ্ছে আমার CH3, CH2, এটা হচ্ছে একটা ইথাইল মূলক। মানে মোট কথা যদি আমি সহজ ভাষায় বলি যে CH4, এখান থেকে যদি একটা হাইড্রোজেন সরায় নিই তখন কী হবে? CH3, এটা হচ্ছে একটা মিথাইল মূলক। এমন মনে করো যে CH3, CH2, এটার নাম হচ্ছে কি ইথেন। এখান থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করে নিই তখন কী হবে? এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে CH3, CH2, একটা হাত ফাঁকা থাকবে। এটা মিথাইল, এটা হচ্ছে ইথাইল। অর্থাৎ এগুলো বলা হয় অ্যালকাইল মূলক এবং প্রকাশ করা হয় আর দ্বারা। অ্যালকাইল মূলককে কে দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। অ্যালকাইল মূলককে আর দ্বারা প্রকাশ করা হয়। অ্যারাইল মূলক কি? মনে করো যে এখান থেকে বেনজিনের সবগুলোতে তো অবশ্যই হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন সরাই দিয়ে যদি একটা হাত ফাঁকা করে দিই তখন সেটাকে কী বলা হয়? অ্যারাইল মূলক। এখান থেকে একটা হাত ফাঁকা করে দিয়েছি, অ্যালকাইল মূলক। বুঝছো? আর নামকরণটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই থাকুক। আশা করি যতটুকু পড়াইছি তোমরা সবাই বুঝতে পারছো। আর হ্যাঁ, তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের জৈব যৌগের 2টা ক্লাস শেষ হয়ে গেছে। যারা 2টা ক্লাস শেষ করছো, 3য় ক্লাসও ইনশাল্লাহ করবা। আমরা জৈব যৌগ পুরোটাই ফ্রিতে খুব ভালোভাবে ইনশাল্লাহ শেষ করবো ইনশাল্লাহ। তাহলে আজকের মতো আমি ইমরান হোসেন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।